আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেই ক্লাসটা হচ্ছে আমাদের যে একটা বিশ্লেষণ আছে, প্রিলি এবং রিটেন, এই দুইটাকে আসলে আমরা কিভাবে ক্লাসগুলো নিব, কিভাবে আপনাদের এই পুরো বিষয়টাকে কাভার করব, এই বিষয়ে আমাদের পরিকল্পনাটা কি ছিল সেটা আপনাদের জানানো। তাহলে আমরা একটু ভিতরে স্লাইড গুলা দেখি। এটা খুবই সংক্ষিপ্ত একটি ক্লাস হবে, শুধু নির্দেশনামূলক। স্লাইড গুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা অর্থাৎ ব্যাকরণে আমরা কোন কোন বিষয়গুলো পড়াবো। বাংলা ভাষা লেকচার 1, বাংলা ভাষা ও বাংলা ভাষার উৎপত্তি, ধ্বনি, বর্ণ এবং অক্ষর। এটাকে আমরা বেছে নিয়েছি প্রথমেই। কেন বেছে নিয়েছি? বেছে নেওয়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে সাধারণত আমরা জানি যে আমাদের তিনটা আইটেম আছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, একটা হচ্ছে বাক্যতত্ত্ব, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। অনেক সময় আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করেছি। যেমন এখানে প্রথম দিকে থাকে ভাষা, বাংলা ভাষার উৎপত্তি, ধ্বনি, বর্ণ, অক্ষর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে। আবার গুরুত্ব, এইভাবেও আমরা একটা দেখি। তারপর হচ্ছে যে গুরুত্বের বিচার, সেই গুরুত্বের বিচারও করি। মাঝে মাঝে আমরা কি করি, এই একটু 1 নাম্বার লেকচারের জিনিস 2 নাম্বার লেকচারে, 2 নাম্বার লেকচারটা 3 নাম্বার লেকচারে নিয়ে আসি। তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় গুরুত্বের কারণে সিকোয়েন্সটা কি করি, এলোমেলো করতেও পারি, সেটা গুরুত্বের বিচারে। 3 নাম্বার হচ্ছে লেকচারের সময়। লেকচারে যে একটা সময় থাকে, সেই সময়টা এমন সময় দেখা গেছে যে সমাসের সাথে অন্য কোনো সমাস্ত শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ সমাসের সাথে যদি আরেকটি বড় কোনো শব্দ বা রূপতত্ত্বের ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা নিয়ে নিই, তখন কিন্তু এই 2 ঘন্টার মধ্যে আমাদের সমাস এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী দুইটা একসাথে পড়ানো সম্ভব হয় না। তখন সমাসের সাথে তুলনামূলক আমরা শব্দ বা রূপতত্ত্ব বাদেও অন্য কোনো আইটেমের ছোট আইটেম আমরা রেখেছি। তাহলে এই সবগুলা বিষয় মাথায় রেখে কখনো আমরা সিকোয়েন্স মাথায় রাখি, কখনো আমরা গুরুত্বের বিচার মাথায় রাখি, আর কখনো লেকচারের সময় অর্থাৎ একটা বড় টপিকসের সাথে একটা ছোট টপিকস, একটা ছোট টপিকসের সাথে বড় টপিকস, এই বিষয়গুলো মাথায় রাখি। পাশাপাশি আপনাদের জন্য যে এক্সাম গুলো হয়, সেই এক্সাম গুলোও কিন্তু আমরা এখানে কি রাখি, মাথায় রাখি। যে এক্সামটা একবারে যেন ওই ব্যালেন্স থাকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেন প্রায় লেকচারেই থাকে। এই এক্সাম বিষয়টাও আমরা কিন্তু মাথায় রাখি, যাতে এক্সামটা সবসময় জমজমাট হয়। তাহলে এই কয়েকটা বিষয় মাথায় রেখে আমাদের এই সিলেবাসটা কি করা হয়, সাজানো হয়। আর একটা বিষয় আমাদের অল টাইম মাথায় থাকে, সেটা হচ্ছে প্রিলি এবং রিটেন, দুইটার গুরুত্ব, অর্থাৎ কিভাবে কম্বো করে লেকচারটা পড়ানো যাবে কি যাবে না, এইটা। আচ্ছা, এখন আমরা দেখি 1 নম্বর যে লেকচার, এই লেকচারটা শুধুমাত্র প্রিলির জন্য ইম্পর্টেন্ট। জেনারেলি এখানে রিটেনের খুব বেশি প্রশ্ন আসে না। আর প্রিলির জন্য ইম্পর্টেন্ট বলতে এখানে কি কি ইম্পর্টেন্ট, এই যে বাংলা ভাষার উৎপত্তি, এই জিনিসটাও ইম্পর্টেন্ট, কারণ বিগত সাল আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে সর্বোচ্চ ইম্পর্টেন্ট যদি আমি দিই, তাহলে এটাকে দিব 5 স্টার, সর্বোচ্চ ইম্পর্টেন্ট 5 স্টার। তাহলে বর্ণটাও 5 স্টার, আর অক্ষরটাকে আমি 1 স্টার দিতে চাই। এই হচ্ছে আমাদের প্রথম লেকচারের বিষয়বস্তু। আমরা 2 নম্বর লেকচারে চলে আসি। 2 নম্বর লেকচারে আমাদের সিকোয়েন্স, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, এই সবই কিন্তু সন্ধি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। পাশাপাশি আমরা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ রেখে দিয়েছি, কারণ এই দুইটারই গুরুত্ব আমরা জানি। এই দুইটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে এটা তো প্রিলিতে পরীক্ষায় আসে, ঠিক না? কি কি প্রিলিতে পরীক্ষায় আসে? এটা প্রিলিতে পরীক্ষায় আসে, এটা প্রিলিতে আসে, সমার্থক শব্দ প্রিলিতে আসে, বিপরীতার্থক শব্দ প্রিলিতে আসে। পাশাপাশি এই দুইটা আবার মেন্টাল অ্যাবিলিটিতে পরীক্ষায় আসে। মেন্টাল অ্যাবিলিটি যে রিটেন আছে, সেই মেন্টাল অ্যাবিলিটি রিটেনে আবার কিন্তু এটা পরীক্ষায় আসে। যেহেতু এটা ডাবল ডাবল আসে, তাই আমরা এটা শুরুর দিকেই রেখে দিয়েছি এটার গুরুত্ব বোঝানোর জন্য, যে সমার্থক শব্দ কত বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তো এটার গুরুত্ব অনেক অনেক, তাই আমরা শুরুর দিকে সমার্থক শব্দকে নিয়ে এসেছি। অনেক সময় সমার্থক শব্দটা আমরা দেখি অন্যান্য ক্ষেত্রে পেছনে থাকে, কিন্তু এবার আর পেছনে আমরা রাখি নাই, সবার আগে নিয়ে এসেছি যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা পড়া হয়, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। এবার সমার্থক শব্দকে আমি 5 স্টার দিতে চাই, সন্ধিকে আমি 5 স্টার দিতে চাই, আর ধ্বনি পরিবর্তনকে আমি 2 স্টার দিতে চাই, বিপরীতার্থক শব্দকে আমি 2 স্টার দিতে চাই। এই লেকচার হচ্ছে আমাদের 2 এর বিষয়বস্তু। কেন আমরা রাখলাম সেটাও বলে দিলাম। শব্দ ও শব্দের প্রকারভেদ। আর আগেই কিন্তু শুরুতেই দিয়েছি, এখানে জেনারেলি সবকিছু কি হয়? এখানে সাধারণত প্রিলি হয়। এখানে সাধারণত প্রিলি হয়, রিটেন খুব বেশি হয় না। তবে সন্ধি থেকে কি হতে পারে? রিটেন হতেও পারে। যদিও রিটেন হওয়ার নজির নেই, তাই রিটেন হতে পারে। তাই হতে পারে কথাটা লিখে দেই, সন্ধি থেকে হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে হয় সেটা আমরা লেকচার যখন পড়াবো তখন বলে দিব কোন ধরনের প্রশ্ন সন্ধি থেকে আসতে পারে। এবার দেখুন যে ৩ নাম্বার লেকচারটা আছে, সেই ৩ নাম্বার লেকচারটা হচ্ছে শব্দ ও শব্দের প্রকারভেদ, বাংলা বানানের নিয়ম। তাহলে আসি শব্দ ও শব্দের প্রকারভেদ। এখানের মধ্যেও
আমরা দেখতে পাচ্ছি এটা প্রিলি হইতে পারে, এটা কিন্তু রিটেনও হইতে পারে। তাহলে বাংলা বানানের নিয়ম এটা কিন্তু ২ টা। প্রিলি, রিটেন ২ টাই হইতে পারে। বানান শুদ্ধি সেম একই কথা। নত্য সত্য বিধান এটাও কিন্তু প্রিলি হইতে পারে এবং রিটেন হইতে পারে। ২ টাই হইতে পারে। এবার গুরুত্বের বেসিস যদি দেখি বিগত সাল দেখে আমরা একটা গুরুত্ব বুঝতেই পারছি। পাশাপাশি এর গুরুত্ব যদি আমরা দেখি এখানে সবচাইতে বেশি পরীক্ষায় আসে কিন্তু বিদেশি শব্দটা একটু বেশি পরীক্ষায় আসে। বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দকে আমি সর্বোচ্চ কি স্টার দিতে চাই? 5 স্টার দিতে চাই। আর বিদেশি শব্দ ছাড়া বাকি যে আদার্স আছে সেই আদার্স কে আমি 3 স্টার দিতে চাই। তাহলে এখান থেকে আমরা সবচাইতে বেশি পড়বো কি? বিদেশি শব্দ। আচ্ছা। তাহলে এখানে কি রিটেন এর প্রশ্ন আসে? হ্যাঁ, রিটেন এর প্রশ্ন আসে। রিটেন এ এখানে কোন ধরনের প্রশ্ন আসে? রিটেন এ এখানে হচ্ছে শব্দের ব্যুৎপত্তি জাতীয় প্রশ্ন চলে আসে। শব্দের ব্যুৎপত্তি থেকে রিটেন এ ভালোই প্রশ্ন আসে। ৫ টি শব্দ দিবে। দিয়ে তারপর হচ্ছে বলবে যে নিচের কোনটি কোন ব্যুৎপত্তি হয়েছে সেটা বিশ্লেষণ করুন। তাহলে শব্দের ব্যুৎপত্তিও দিতে পারে, আবার শব্দের কিন্তু উৎপত্তিও দিতে পারে। উৎপত্তি আর ব্যুৎপত্তি একটু পার্থক্য আছে। ব্যুৎপত্তি হচ্ছে শব্দগুলাকে বিশ্লেষণ, আর উৎপত্তি হচ্ছে এই যে কোনটা তৎসম শব্দ, কোনটা তদ্ভব শব্দ, কোনটা দেশি, কোনটা বিদেশি এই বিষয়টা আলোচিত করা হচ্ছে শব্দের উৎপত্তির ম্যাটার। তাহলে এইটা আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি লেকচার কারণ এখানে 3 স্টার আছে। আর বাংলা বানানের নিয়ম এখানে কোন ধরনের প্রশ্ন আসে রিটেন এর সেটা আপনাদের খুবই জানা আছে। এখানে যদি রিটেন এর প্রশ্নের আইটেম গুলো আমরা বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? তাহলে এবার আমি হচ্ছে এখানে স্টার দিয়ে দেই কোনটা তাহলে শব্দের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিদেশি শব্দ আমরা জানি 5 স্টার এটাকে আমরা এখানে রেখেছি। আর বানান এটা কিন্তু একবারে 5 আমরা বলি যে কবর পর্যন্ত বানান লাগে। আর নত্য সত্য বিধানকে নত্য সত্য বিধান এটা আসলে একটি বানানের অংশ হিসাবে এখানে আমরা রেখেছি। আপনারা সবাই জানেন যে ই এই নত্য সত্য বিধান থেকে কিছু বানান আসে। কোথায় মূর্ধন্য ষ, কোথায় দন্ত্যাংশ ইত্যাদি, ইত্যাদি ব্যবহার, ঠিক না? কোথায় মূর্ধন্য ণ, কোথায় দন্ত্যান্ন অনেক আসে। এটা বানানের একটা পার্ট হিসাবে এইটাকে আমরা এই লেকচারে রেখে দিয়েছি। এরপরের যে লেকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পদ, ছন্দ, অলংকার, এক কথায় প্রকাশ এবং ক্রিয়ার কাল। আচ্ছা, এইটার লেকচারের গুরুত্ব ইতিমধ্যে আমরা দেখতেই পেলাম। এখানে অত বেশি গুরুত্ব নেই। এখানে পদটা একটু আমরা বলতে পারি পদটা একটু গুরুত্বপূর্ণ। আবার পদ থেকে জেনারেলি একটু অব্যয় পদটা খুবই গুরুত্বপূর্ণ হয়। কারণ এই অব্যয় পদের সাথে অব্যয় পদটাকে শুধুমাত্র আমি 5 স্টার দিলাম। আর বাকি যে পদগুলা আছে সেগুলা অত বেশি স্টার পাবে না। আদার্স যতগুলো আছে সেই আদার্স গুলা একটু কম স্টারই পাবে। এইটা একটু বেশি পড়তে হবে। আদার্স গুলাকে আমি 3 স্টার দিলাম। ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে পদটা কেন ইম্পোর্টেন্ট? পদটা আবার গিয়ে আমাদের কোথায় লাগে? আমরা জানি যে, যে বাক্যগুলো আছে আমাদের বাক্য, এই যে বাক্য রূপান্তর বা বাক্যের প্রকারভেদ, এই বাক্য প্রকরণে আবার এই পদটা মাঝে, মাঝে কি কাজে লাগে। যাই হোক। ছন্দ অলংকার এর গুরুত্ব অত বেশি নেই। মাঝে, মাঝে চলে আসতে পারে। আমরা আগেই বলেছি এখন যিনি প্রশ্ন করেন তিনি অত্যন্ত মেধাবী মানুষ। এই বিসিএস জগৎ সম্পর্কে অভিজ্ঞ তাই তার প্রশ্নের ধরনই একটু চেঞ্জ হয়ে গেছে। যারা রিটেন প্রশ্ন দেখেছেন তারা জানেন। তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটাকে আমি এটা 2 স্টার দিলাম। এটাকে আমি বেশি দিতে চাই না 2 স্টার। এক কথায় প্রকাশ এটি একটি 4 স্টার। এখান থেকে মাঝে, মাঝেই প্রশ্ন আসে। তাই এগুলা যেন আমরা সবাই ভালো করে পড়ি সেটা আমরা দিয়ে দিলাম। ক্রিয়ার কাল। তাহলে এখান থেকে সাধারণত এটি একটি প্রিলি লেকচার। সাধারণত প্রিলি লেকচার এখানে রিটেন খুব বেশি নেই। এই যে এক কথায় প্রকাশ এটি একটি প্রিলি। তারপর হচ্ছে ক্রিয়ার কাল এটাও একটা প্রিলি। ছন্দ অলংকার এটাও এখন পর্যন্ত প্রিলি কোন রিটেনের প্রশ্ন এখান থেকে আসে নাই। তবে পদটা কিন্তু ২ টাই হইতে পারে। প্রিলি হইতে পারে, রিটেন হইতে পারে। এখন পদের রিটেন থেকে অনেক প্রশ্ন আসতে পারে। কোন ধরনের প্রশ্ন আপনারা জানেন? বিশেষ্য কাকে বলে? বিশেষ্যের প্রকারভেদ। বিশেষণ কাকে বলে? বিশেষণের প্রকারভেদ। তারপর হচ্ছে অব্যয় কাকে বলে? অব্যয়, অব্যয়ের আবার ৩ টা ভাগ দেখি আমরা। যোজককে অব্যয় বলা হয়, অনুসর্গকে অব্যয় বলা হয়। আবার আবেগ শব্দকে অব্যয় বলা হয়, ঠিক না? এভাবে যেকোনো জিনিস এখান থেকে আসতে পারে। ক্রিয়া বিশেষণ, রিটেন। তাহলে এই জায়গাটা একটু কি হইতে পারে? বড় হইতে পারে। হুম, আচ্ছা। এখন দেখুন এই যে 2 স্টার, 2 স্টার কনটেন্টটা কিন্তু আবার লেকচারের কি একটু পেছন দিকে চলে এসেছে। এখানে কারক ও বিভক্তি বিসিএস এর সিলেবাসে আগে ছিল না। কিন্তু সম্প্রতি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তাই এটাকে আমরা বেশি দিব না। এইটা থেকে আমরা একটা প্রিলি কনটেন্ট হিসাবে আমরা দিব। অনুসর্গটা এটা প্রিলিও হইতে পারে, এটা রিটেন কনটেন্টও হইতে পারে, ২ টা হইতে পারে। দ্বিরুক্ত শুদ্ধ প্রিলি কনটেন্ট এবং রিটেন কনটেন্ট ২ টাই। আর পরিভাষাটাও অনেকটা বানানের মতো আমৃত্যু লাগে। আমৃত্যু যেহেতু পরিভাষাটা লাগে, পরিভাষা থেকে শুধু প্রিলি আসতে পারে, ঠিক না? এবার যদি আমরা একটু স্টার দিয়ে দেই, স্টার দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি স্টারের বেসিসে এই পরিভাষাটাকে আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেই। কারণ পরিভাষা চাকরির জীবনেও লাগে। আপনি অ্যাডমিন, ফরেন ক্যাডার হয়ে গেছেন, পুলিশ ক্যাডার হয়ে গেছেন। তারপরে কিন্তু আপনার এই পরিভাষা লাগবে। তাই পরিভাষাটাকে আমরা 5 স্টার কনটেন্ট বলে থাকি।
দ্বিরুক্ত শব্দ আমাদের অত বেশি স্টার আমরা দেই না। দ্বিরুক্ত শব্দ থেকে অত বেশি রেগুলার আসে না। এটাকে 3 দেই। আর অনুসর্গটাকে এটাও আমরা 3 স্টার দিতে পারি। আর কারক বিভক্তিকে এখন পর্যন্ত কারক বিভক্তির যা অবস্থা এটাকে 2 স্টারেই আমরা দিতে পারছি। তাহলে অনুসর্গ থেকে কোন ধরনের রিটেন আসে? আপনারা জানেন অনুসর্গ কাকে বলে? অনুসর্গের কাজ আলোচনা করো। অনুসর্গ কাকে বলে? অনুসর্গের সাথে উপসর্গের পার্থক্য ধরে রাখো। তাহলে এই যে রিটেন কিন্তু এটা খুব কম, অত বেশি আসে না। এখানে প্রশ্ন ২-৩ টা। শুধু অনুষঙ্গের ব্যবহার আলোচনা করা ইত্যাদি। দ্বিরুক্ত শব্দ থেকে আবার এটা পরীক্ষায় আসে। এইটা থেকে আবার রিটেন আসতে পারে দ্বিরুক্ত শব্দ। তাই এটা রিটেন পড়তে হয়। যেমন দ্বিরুক্ত শব্দ কাকে বলে? দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ আলোচনা করা। তাহলে এখানে প্রশ্ন কিন্তু অনেক কম। অনেক কম প্রশ্ন। সুতরাং এখানে টেনশনের কোনো কারণ নাই। আর এটা অলরেডি আমরা 2 স্টারে চলে এসেছি। তাহলে ব্যাকরণে আমাদের ৬ নাম্বার লেকচার। এই যে দেখুন সমাসটা কিন্তু আমরা ৬ নাম্বার লেকচারে রেখেছি সমাসটা, ঠিক না? কারণ কেন সমাসটা ৬ নাম্বার লেকচারে চলে গেল? এর আগে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। কারক বিভক্তি আমরা যতটা কম বুঝি, সমাস কিন্তু টুকটাক সবাই বুঝে। কারণ সবাই ছোটবেলা থেকে সমাসই পড়ে। তাই সমাসটাকে একটু পিছিয়ে নিয়ে গেছি। ঠিক আছে না? এটা সবাই পড়ে, সবাই। সবাই ছোটবেলা হতে সমাসই পড়ে। তাহলে সমাস এটা আবার কয় স্টার? 3 স্টার, কারণ এখানে দেখাই যাচ্ছে কতগুলা বিসিএস এ এসেছে সেই হিসাবে এটা 3 স্টার। এই যে সমাস এটা একটি প্রিলি কনটেন্ট, আর প্রবাদ প্রবচন এটি প্রিলি প্লাস রিটেন কনটেন্ট, এবং বাগধারা প্রিলি প্লাস রিটেন কনটেন্ট। যেহেতু এটা প্রিলি প্লাস রিটেন ডাবল তাই এখানে আমরা স্টার মেরেছি কয়টা? ৩ টা, মানে 3 স্টার। আচ্ছা। তাহলে সমাস জেনারেলি প্রিলি কনটেন্ট, তাহলে সমাস থেকে রিটেন কি আসতে পারে? আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি আসে না। রিটেন আসতে পারে। আসতে পারে কিভাবে? যেমন সমাস ৪ প্রকার আলোচনা করুন, সমাস ৫ প্রকার আলোচনা করুন, সমাস ৬ প্রকার আলোচনা করুন, সমাসের সাথে সন্ধির পার্থক্য আলোচনা করুন। এভাবে কিছু প্রশ্ন সমাস থেকে আসতে পারে, অথবা শব্দ গঠনে সমাসের ভূমিকা আলোচনা করুন। এইভাবে কিছু প্রশ্ন আসতে পারে, এসেছেও, অলরেডি এসেছে সেটাও লিখে দেই। সেটা শব্দ গঠনে সমাসের ভূমিকা। এভাবে আসতে পারে। এসেছে হচ্ছে শব্দ গঠনে সমাসের ভূমিকা। এভাবে। আর প্রবাদ প্রবচন এটা রিটেনের জন্য একবারে শতভাগ। এখান থেকে একটা আসবে রিটেনের শতভাগ। একবারে 100% এটা আসবেই। এর কোনো মিস নাই। সুতরাং প্রবাদ প্রবচন এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট হচ্ছে প্রবাদ প্রবচন। তাহলে আমরা একটু স্টারও দিয়ে দেই। তাহলে সমাসকে আমরা কি দিব? সমাস অলওয়েজ গুরুত্বপূর্ণ ৫ স্টার। প্রবাদ প্রবচনকে যদি পারতাম তাহলে আমি ৫ স্টারের চাইতে একটা বেশি দিতাম। আর বাগধারাটার সাথে প্রবাদ প্রবচনের সাথে আরেকটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে? বানান। কারণ আপনারা জানেন এই ১০ চক্রে ভগবান বুধ না দিয়ে ১০ চক্রে ঈশ্বর বুধ দিয়ে দেয়। তাহলে প্রবাদ প্রবচনটা যদি আপনি পারেন, তাহলে সেটাকে আপনি বুঝতে পারবেন যে এখানে ভগবানের পরিবর্তে কি হবে? ঈশ্বর। এ ঈশ্বরের পরিবর্তে ভগবান হবে। তাহলে এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। তাহলে এই যে বানান বা শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, এই বাক্য শুদ্ধিকরণের সাথে কার সম্পর্ক আছে? প্রবাদ প্রবচনের সম্পর্ক আছে। বানান না, বাক্য শুদ্ধিকরণের সাথে প্রবাদ প্রবচনের সম্পর্ক আছে। আবার বাগধারার সাথেও কিন্তু এই বাক্য শুদ্ধিকরণের কি আছে? সম্পর্ক আছে। সুতরাং এই ২ টা একাধিক জায়গায় কাজে লাগে। প্রবাদ প্রবচন আলাদাভাবে কাজে লাগে, বাক্য শুদ্ধিকরণে আলাদাভাবে কাজে লাগে। তাই আমরা এটা এভাবেই পড়বো, মাথায় রেখে পড়বো কোন আইটেম গুলা কেন গুরুত্বপূর্ণ। ৭ নম্বর লেকচারে আমাদের গুরুত্ব একটু কমে এসেছে। এখানে 5 স্টার কনটেন্ট হচ্ছে উপসর্গ। এবার উপসর্গ কোন ধরনের কনটেন্ট? প্রিলি না রিটেন সেটা আগে লিখে দেই। উপসর্গ প্রিলি প্লাস রিটেন ২ ধরনের কনটেন্ট। ধাতু সাধারণত এটাকে আমরা প্রিলি কনটেন্ট ধরি, এটাকে আমরা প্রিলি কনটেন্ট ধরে রাখি। আর যদি চিহ্নের ব্যবহার এটা প্রিলি প্লাস রিটেন ২ ধরনের কনটেন্টই হতে পারে। উপসর্গের কোন ধরনের আসে আপনারা জানেন। এটা রিটেন এর কোন ধরনের প্রশ্ন আসে সেটা আপনারা এইচএসসি মডেলে এখানে প্রশ্ন আসে। এইচএসসি মডেলে কিভাবে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে আলোচনা করো। তাহলে এইভাবে একটা এইচএসসি মডেলের প্রশ্ন আসে। সেজন্য আমরা এটাকে এভাবে রেখেছি। আর ধাতু এটা শুধু সাধারণত প্রিলিতে আসে। উপসর্গটা 5 স্টার। উপসর্গটা 5 স্টার, অনেক গুরুত্বপূর্ণ। ধাতুটাকে আমরা এখানে 2 স্টার দিলাম। প্রকৃতি ও প্রত্যয়টাকে আমরা 2 স্টার দিলাম। তারপর জ্যোতির্চিহ্ন এটাকে আমরা 4 স্টার দিতে চাই। কারণ জ্যোতির্চিহ্নের মধ্যে ২ ধরনের প্রশ্ন আসে। প্রিতে আসে ড্যাশের ব্যবহার কিরকম, হাইফেনের ব্যবহার কিরকম, ইত্যাদি। পাশাপাশি জ্যোতির্চিহ্নের রিটেনে আসতে পারে একটা প্যাসেজ দিয়ে, তারপর সেখানে জ্যোতির্চিহ্নের যথাযথ প্রয়োগ করুন। এটা কিন্তু রিটেনে এইভাবে প্রশ্ন ডাইরেক্ট চলে আসে যে একটা প্যাসেজ বা অনুচ্ছেদ দিয়ে দিল, আপনি সেটার মধ্যে যথাযথ জ্যোতির্চিহ্ন প্রয়োগ করেন। এটা। আবার জ্যোতির্চিহ্নের সাথে কার সম্পর্ক আছে? আবার জ্যোতির্চিহ্নের সাথে আপনার পুরো রিটেনে যে আপনি ঠিকঠাক করে জ্যোতির্চিহ্নের ব্যবহার করতে পারছেন কিনা, যেখানে একটা বইয়ের নাম আছে সেখানে ডাবল চিহ্ন দিতে পারছেন কিনা, এই বিষয়গুলা আ ওভারঅল আসে। পুরো ২০০ নম্বরের মার্কসের মধ্যে আপনি যে লেখাটা লিখছেন রিটেনে সেটা ঠিকঠাক লিখছেন কিনা, তাই জ্যোতির্চিহ্নের ব্যবহারটা আমাদের জন্য একটু জরুরি বটে।
এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্য, বাক্য প্রকরণ, বাক্যের পারস্পরিক রূপান্তরণ, বাক্য শুদ্ধি। তাহলে এটা ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কত স্টার আছে? 3 স্টার। এটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। বাক্য প্রকরণ এটা প্রিলি প্লাস রিটেন এর কনটেন্ট। বাক্যের পারস্পরিক রূপান্তর এটা প্রিলি রিটেন এর কনটেন্ট। বাক্য শুদ্ধি প্রিলি প্লাস রিটেন। প্রয়োগ অপপ্রয়োগ প্রিলি প্লাস রিটেন। তাহলে সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইটা। ঠিক আছে? এখন এটাকে আমি কিন্তু 5 স্টার কনটেন্ট এ দিতে চাই। এটাকে আমি বাক্যের রূপান্তর। এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। তাই এটাকে আমি 3 স্টার কনটেন্ট দিতে চাই। এটা বর্তমানে 3 স্টার কনটেন্ট, তাও রিটেন এর জন্য। রিটেন এ এটা থেকে বর্তমানে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। এই বাক্য শুদ্ধিটা 5 স্টার কনটেন্ট একবারে সারা জীবন এই পরীক্ষায় লাগবে। প্রয়োগ অপপ্রয়োগটাও মোটামুটি 5 স্টার। তাহলে দেখা যায় এখন পর্যন্ত যতগুলা লেকচার পড়েছি, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি লেকচার। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ লেকচার যদি আমি বলি তাহলে বলব এই ৮ নাম্বার লেকচারটাতে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাকরণের বিষয়বস্তু। ব্যাকরণটা আমাদের শেষ। আর সাহিত্যটা আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে পড়লে উপকার হবে সেই বিষয়গুলো আমরা একটু সাহিত্যে দেখিয়ে দেই। সাহিত্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিকোয়েন্স আমরা কি রেখেছি? সাহিত্যে ঠিকই রেখেছি। সাহিত্যে আমাদের লেকচার 1 এর মধ্যে দেখা যাচ্ছে আমরা সিকোয়েন্সটা ঠিক রেখেছি। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ তো একবারে ফ্যাক্টর কমন। এটা 5 স্টার একটি কনটেন্ট। প্রাচীন যুগ ও চর্যাপদ এই পুরোটাই হচ্ছে কি 5 স্টার। অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কীর্তন এখানে হচ্ছে 5 স্টার। এখান থেকে প্রি রিটেন ২ টাই পরীক্ষায় আসে। বৈষ্ণব পদাবলী খুবই, খুবই ইম্পোর্টেন্ট 5 স্টার। এখানে প্রি রিটেন পরীক্ষায় আসে। প্রিলি রিটেন লিখে দিতে হবে না। এটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন, এটা হচ্ছে আপনার প্রিলি প্লাস রিটেন, এটাও প্রিলি প্লাস রিটেন, এগুলা বেশি আসে। সাহিত্য আবার কিন্তু সবই প্রিলি প্লাস রিটেন ধরতে পারেন। তাহলে চণ্ডীদাস কিন্তু 5, বিদ্যাপতি 5, জ্ঞানদাস 5 নয়। বিদ্যাপতি 5, জ্ঞানদাস হচ্ছে 3, জ্ঞানদাস 3, গোবিন্দ দাস 3, আবার জীবনী সাহিত্য 3। তাহলে এখানে সব মিলায় জিলায় এখানে বেশিরভাগ যেহেতু 5, তাহলে এটি একটি 5 স্টার কনটেন্ট। এটা আমরা শুরুতে আছি। এখানে আমরা ঘষা মাজা কম করেছি। ব্যাকরণে আমরা এদিক ওদিক করলেও সাহিত্য কিন্তু সিকোয়েন্স আমরা ঠিক রাখার চেষ্টা করেছি। সাহিত্য সিকোয়েন্স অনুযায়ী রেখেছি। কারণ বর্তমানে সাহিত্যের সিকোয়েন্স নিয়ে প্রশ্ন আসে। অন্ধকার যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, মধ্যযুগের বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাচীন যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। সেক্ষেত্রে সাহিত্যগুলাকে আমরা আলাদা করতে পারি না। সাহিত্যগুলোকে যদি আমরা আলাদা করি, তাহলে বৈশিষ্ট্যগুলো হেরফের হয়ে যায়। ঠিক আছে? তাহলে মঙ্গল কাব্যের লেকচারটাও আমরা এখানে দেখেছি 3 স্টার। এখানে আমরা ২ ঘন্টার মধ্যে এই আইটেমগুলো আমরা শেষ করতে পারবো। এই বিশ্বাস রেখে আমরা এগুলা সাজিয়েছি। তাহলে এখানে একটা সাহিত্যের ক্ষেত্রে আমরা যেটাকে খুব বেশি ফোকাস করেছি সেটা হচ্ছে সময়। সময় 2 আওয়ার্স বা ২.৫ ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারবো যে সমস্ত সময়গুলো এগুলা রেখেছি। আর যেগুলা শেষ করতে পারবো না এগুলা একটু লেকচার বাড়িয়ে আমরা আ শেষ দিকে নিয়ে গিয়েছি। কারণ আমরা দেখি যে ব্যাকরণে আমাদের লেকচার কিন্তু কম। ব্যাকরণে আমাদের লেকচার ৮ টা, সাহিত্যে কিন্তু আমাদের লেকচার অনেক বেশি। তাহলে এখানে কিন্তু সময়ের একটা কি আছে? ব্যাপার আছে। আচ্ছা। তাহলে সাহিত্যে আমাদের সময়টা বেসিস মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যকে আমরা 5 স্টার দেই। এই সবই কিন্তু রিটেন আসতে পারে। এই মরসিয়া সাহিত্যকে আমরা 2 স্টার দিলাম। নাথ সাহিত্যকে আমরা 1 স্টার দিলাম। অনুবাদ সাহিত্যকে আমরা 3 স্টার দিলাম। মুসলিম সাহিত্যকে 5 স্টার দিলাম। মুসলিম সাহিত্যকে রোমান্টিক প্রণয় উপাখ্যান এটাও 5 স্টার। এটাও 5 স্টার। আরাকান রাজসভা 5 স্টার। আর সব জায়গা থেকে রিটেন কোত্থেকে আসে? রিটেন সব জায়গা থেকে আসে। ঠিক আছে? বাংলা সাহিত্যের কয়েকজন মুসলিম পৃষ্ঠপোষক এটাও 5 স্টার। তাহলে এটা খুবই একটি লেকচার। এটা দেখে আমাদের পড়তে হবে। এখান থেকে রিটেনের সব ধরনের প্রশ্ন আসতে পারে। আর কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা বিস্তারিত ক্লাসে বলে দেব। এখানে আমাদের কনটেন্ট গুলো অনেক ছোট, ছোট। কনটেন্ট গুলো ছোট, ছোট হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের বেশি দেখা যায়। কিন্তু বেশি মনে হইলেও হতাশ হওয়ার কারণ নেই। কারণ এখানে আলোচনা অনেক কম। এখানের মধ্যে বড় আলোচনা হচ্ছে লোকসাহিত্য ও ময়মনসিংহ গীতিকা। তাহলে লোকসাহিত্য আমাদের 5, ময়মনসিংহ গীতিকা 5। এটা কবি আলো শায়ের, এটা হচ্ছে খুব ছোট একটি আলোচনা। এখানে 3 স্টার। পুঁথি সাহিত্য তুলনামূলক ছোট আলোচনা। এখানেও 3 স্টার। আধুনিক যুগের উন্মেষ। বর্তমানে আধুনিক যুগের উন্মেষ থেকে বেশি, বেশি প্রশ্ন দেখা যাচ্ছে। তাই এটাকে আমরা 5 স্টার ক্যাটেগরিতে রেখে দিয়েছি। আধুনিক যুগের উন্মেষ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠান ধরে কম বেশি আসে। আধুনিক যুগের বৈশিষ্ট্য বেশি আসে। আধুনিক যুগের শুরু সাহিত্য বেশি আসে। এসব আরকি বর্তমানে বেশি আসছে। রিটেন এ বেশি আসছে। তাই আমরা আধুনিক যুগের উন্মেষটা, আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো, আধুনিক যুগের উপন্যাসের বৈশিষ্ট্য, নাটকের বৈশিষ্ট্য এই সবগুলো বিষয়কে আমরা ফোকাস করার জন্য এটাকে 5 স্টার দিয়ে দিলাম। ফোর্ট উইলিয়াম কলেজটাকে আমি এখন ফোর্ট উইলিয়াম কলেজ যেহেতু আধুনিক যুগের সকল সূচনায় ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে, তাহলে এটাকে আমরা 5 দিলাম। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যের যে ধরনটা আছে সেটাও 5। তাহলে শ্রীরামপুর মিশনকে আমি 3 দিলাম। ছাপাখানা এদের অবদান শ্রীরামপুর মিশনে 3 দিলাম। হিন্দু কলেজের অবদান বাংলা সাহিত্যে তুলনামূলক কম নাই বললেই চলে। কয়েকজন বিখ্যাত সাহিত্যিক আছে শুধু হিন্দু কলেজ থেকে এসেছেন। ইয়াং বেঙ্গলের অনেক সমালোচনা আছে বাংলা সাহিত্যে, তাই তাকে আমি 3 দিলাম।
মোহামেডান লিটারেরি সোসাইটি অত বেশি ইম্পর্টেন্ট নয়। বঙ্গীয় সাহিত্য সমাজ, বাংলাদেশের সাহিত্য বিকাশে এই সমাজের গুরুত্ব অনেক। তাহলে এটাকে 5 স্টার আমরা দিতে চাই। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এটাকে আমরা 5 স্টার দিতে চাই। বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, আর এগুলাকে আমি স্টার দিলাম না, 1 স্টার 1 স্টার, অর্থাৎ এদের গুরুত্ব অনেক কম। তাহলে আশা করি এই কন্টেন্টটা বুঝতে পেরেছেন। কিছু বড় কন্টেন্ট, কিছু ছোট কন্টেন্টের কম্বো হচ্ছে এই কন্টেন্টটা। এখানে দেখা যায় রাজা রামমোহন রায় যেহেতু আধুনিক যুগের সূচনা করেছেন, রাজা রামমোহন রায় 5। লালন শাহ, এটা কোনো স্টারে দিলাম না আমরা। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল আগে ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ছিলেন, তো ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের প্রথম কবি হিসাবে তিনি 3 স্টার পাবেন। পেরিচাঁদ মিত্র 3, মদন মোহন কলঙ্কার স্টারই দিলাম না। বিদ্যাসাগর, আমরা জানি আমাদের গদ্যটাকে চেঞ্জ করে দিয়েছেন বিদ্যাসাগর, এবং শুরুর দিকেই। এখানে আমরা আবারও বলি, সাহিত্যের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স কিন্তু ঠিক রেখেছি। বিদ্যাসাগর 5 স্টার, রামনারায়ণ তর্করত্ন স্টার নেই, মাইকেল 5 স্টার। কারণ বাংলা সাহিত্যে যা কিছু আধুনিক তার সবই কার হাত ধরে? মাইকেলের হাত ধরে। সুতরাং মাইকেল কি পাবেন? 5 স্টার পাবেন। হুম। এরপর আমরা মাইকেলকে রেখেছি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে অত গুরুত্ব আমরা দিতে চাই না। দীনবন্ধু মিত্র নাট্যকার, নাটকের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র দীনবন্ধু মিত্র। দেখুন আবার এখানে বেশিরভাগ নাট্যকার আমরা একসাথে রেখে দিয়েছি, যেমন রামনারায়ণ তর্করত্ন নাট্যকার, মাইকেল নাট্যকার, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় টুকটাক নাটক লিখেছেন, দীনবন্ধু মিত্র, সব নাট্যকার আমরা এক জায়গায় লিখে দিয়েছি। যারা নাটকের ধরনটা কিভাবে এসেছে, নাটকটাকে কিভাবে আমরা শুরু করতে পেরেছি, সমস্ত নাটক সম্পর্কে একটা ভালো আলোচনা আমরা একবারে দিতে পারি। এই জন্য সবগুলা নাটককে, নাট্যকারকে, শুরুর দিকের নাট্যকার গুলাকে আমরা একখানে করে ফেলেছি। আবার বিহারীলাল চক্রবর্তীকে আমি 3 স্টার দিতে চাই। তিনি প্রেমের কবিতার সূচনা করেছেন। আর দেখেন এর সবই কিন্তু একই রেঞ্জে, মানে কাছাকাছি সময়ে তাদের জন্ম হয়েছে, তাই এদেরকে রেখেছি। কিছু বড় রাইটার আছে, আর কি কিছু ছোট রাইটার আছে। ছোট রাইটার তো লেখা যায় না, খারাপ দেখা যায়। বড় নয় এমন রাইটার আছে, যাতে 2 ঘন্টায় আমরা কভার করতে পারি, এখানে টাইমটাকে বেশি ফোকাস করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বড় একটা লেখা বাংলা সাহিত্যে। উপন্যাস বললেই তার কথা চলে আসে। হেমচন্দ্র অত বেশি ইম্পর্টেন্ট নয়। কালীপ্রসন্ন ঘোষ, নবীনচন্দ্র সেন 2-4টা উপন্যাস, 2-4টা মহাকাব্য লিখেছেন। মীর মশাররফ, বর্তমান মুসলিম সাহিত্যিকদের গুরুত্ব সর্বোচ্চ বেড়েছে, তাই মীর মশাররফ ইম্পর্টেন্ট। কায়কোবাদকে আমি 4 স্টার দিব। কায়কোবাদও ইম্পর্টেন্ট। নজিবুর রহমান সাহিত্যরত্ন, তাকে আমি 3 স্টার দিব। মোহাম্মদ মুজাম্মেল হককে 3 স্টার। তাহলে বর্তমান সময়ে এইটা দেখুন, আগের সিলেবাস ধরলে আমরা এটা একটু কম, কিন্তু রিসেন্ট দেখুন, অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকে যে বিসিএস গুলো আপনি দেখবেন, এদের কিন্তু প্রায় টানা। সুতরাং এটা আগের বিশ্লেষণে আর যাওয়া যাবে না। এটাকে বর্তমানে কত স্টার দিতে হবে, এটাকে এই, সর্বোচ্চ স্টার দিতে হবে। এই লেকচারটাকে নতুন করে আমি স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখন থেকে পড়তে হবে, প্রিলি রিটেন দুইটাই। এইটা 6 নাম্বার লেকচার। দেখুন রিসেন্ট বিসিএস গুলো তো রেগুলার এসেছে, আর এগুলো তো একটু আসে কেন? রবীন্দ্রনাথের কারণে। ইনি একাই 5 স্টার। ইনার আলোচনার সাথে আর বড় কোনো লেখক রাখা যায় না, তাই দেখুন আর কোনো বড় কোনো লেখক নাই। আরেকজন লেখককে আমরা শরৎচন্দ্র দেখতে পাচ্ছি, একজন হারিয়ে যাওয়া হিরো, তার সম্পর্কে এখন রিসেন্টলি কম আসে। তাহলে রবীন্দ্রনাথ এখানে বড় হওয়ার কারণে বাকি সবগুলো আমরা কিন্তু ছোট রেখেছি। আরেকটা ম্যাটার হচ্ছে, এই ডিএল রায় নাট্যকার, রবীন্দ্রনাথ নাট্যকার, এরা হচ্ছে সমসাময়িক, অর্থাৎ সময়টাকে আমরা কাছাকাছি রাখার চেষ্টা করেছি। দীনেশ ইম্পর্টেন্ট, প্রমোদ 3, মোহাম্মদ আকরাম খাঁ, উনি অত বেশি না। আব্দুল করিম সাহিত্য বিশারদ 2, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আর দরকার নাই। তাহলে আমরা এই লেকচারটা সম্পর্কে টুকটাক কি বুঝে গেলাম, যে কোন আইটেম গুলাকে আমরা এখানে বেশি গুরুত্ব দিব। এখানে দেখুন অনেকগুলা নাম বেশি, কোনো ভয় পাবেন না। যত নাম বেশি হবে, মনে রাখবেন এখানে কম গুরুত্বপূর্ণ রাইটার আছে। এই যে দেখুন, এটা 2 স্টার, এটা 2 স্টারে থাকবে। সুতরাং এখানে কম গুরুত্বপূর্ণ রাইটার আছে। আবার বলতে পারেন যে ভাই এখানে তো রেগুলার এসেছে, ওই যে অনেক লোক বেশি, তো অনেক লোক রেঞ্জ বেশি এলে তো রেগুলার প্রশ্ন আসবে, এরকমটা মনেই হবে। যাই হোক, এখানে আমরা রোকেয়াকে নারী হিসাবে এখানে 5 স্টার দিলাম। ইসলামী চিন্তাধারার কবি হিসাবে ইসমাইল হোসেন সিরাজি, তাকে আমি 5 স্টার রাখতে চাই। কাজী ইমদাদুল হক, কাজী ইমদাদুল হক হচ্ছে আপনার ইয়ের কারণে, কি যেন, মুসলিম সাহিত্য সমাজের কারণে তাকে 3 স্টার দিতে চাই। তার থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, না 2 দিলাম। সত্যেন্দ্রনাথ দত্ত দরকার নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে 4, ইনি খুবই গুরুত্বপূর্ণ। সুকুমার রায়, মহিতুলাল মজুমদার, এস ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওয়াদুদ 2। তাও এখানে পুরোটাই, তারা যে এই বিখ্যাত লোকগুলা আসে, বেশি আসে হচ্ছে ওই মুসলিম সাহিত্য সমাজের সদস্য হিসেবে। তাহলে এখানে আমাদের খুব বেশি পড়তে হবে। আগেও যদি আমরা পড়ে ফেলেছি, এই আইটেমটা আমাদের আলাদাই ছিল মুসলিম সাহিত্য সমাজ। দেখুন মুসলিম সাহিত্য সমাজকে আমরা শুরুতেই রেখেছি, যেহেতু এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, তাই লেকচারের শুরু থেকেই কিন্তু আমরা মুসলিম সাহিত্য সমাজকে রেখে দিয়েছি। ওকে।
আর বাকিগুলা অত নয়। আলোচ্য বিষয় এখানে একজন বাংলার নক্ষত্র নজরুল আছে। দেখেন গোলাম মোস্তফা ইনি ইসলামী হচ্ছে ভাবধারার লেখক, একটা পাকিস্তানপন্থী লেখক। তাহলে তার একটু গুরুত্ব টুকটাক আছে। না, আমি তাও 5 দিতে চাই না। কারণ উনার লেখা অনেক কম তো। উনি একটু প্রাসঙ্গিক। উনাকে 2 স্টার দিতে চাই। আবুল মনসুর আহমেদ উনাকে আমি 3 স্টার দিতে চাই। কারণ উনার কিছু লেখা আছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে। তো কিছু লেখা যেহেতু আছে, পক্ষেও আছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধেও আছে। তো বিরুদ্ধে থাকার কারণে তার কিছু বর্তমান একটা বই আছে, সেই বইটা একটু খুব আলোচিত হচ্ছে। তাই উনাকে আমি 3 স্টার দিতে চাই। তারাশঙ্করের লেখা অত্যন্ত উন্নত মানের। তারাশঙ্কর 4 স্টার পাবে। কাজী ও মুতাহার হোসেন। মুতাহার হোসেন নয়, আমরা নজরুলের কথা বলতেছিলাম। নজরুল হচ্ছে 5। তাহলে নজরুলকে বড় রাখার কারণে বাকি সবগুলা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এখানে বড় রাইটার আছে শুধু ২ জন। নজরুল আর জীবনানন্দ দাশ আছে, আর বাকি সব ছোট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ঘটনা। এখানে বেশিরভাগ দেখবেন যা আছে এগুলা নজরুল আর জীবনানন্দ দাশ থেকে একটু বেশি এসেছে। ৯ নাম্বার লেকচারে আবারও একই কথা, যখন যত বেশি রাইটার থাকবে তখন মনে করবেন ওই লেকচারের গুরুত্ব একটু কম। এটা একটু মাথায় রাখতে হবে। তো সুরেন্দ্রনাথ দত্ত আমি কোনো স্টারই দেব না। ডক্টর মোহাম্মদ এনামুল হক বাংলা গ্রন্থের ব্যাকরণের কিছু বৈঠকের জন্য তার নাম চলে আসে, অচিন্ত্য, স্টার দিব না। আবুল ফজল। আবুল ফজল টেক্সটে ইন্টারমিডিয়েটে কিছু বইয়ে আবুল ফজলের লেখা থাকার কারণে তিনি ওই বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে বা মুসলিম সাহিত্য সমাজের সাথে জড়িত থাকার কারণে তারও একটি গুরুত্ব আছে। এটাকে আমরা 3 দেই। জসিম অলওয়েজ 5 আমাদের জন্য। মোতাহার হোসেনও বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত এবং মোতাহারের কিছু আলোচনা আছে, তাই উনাদের 3 দিতে চাই। অন্নদাশঙ্কর রায়, সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী ইন্টারমিডিয়েটে বর্তমানে অনেক টেক্সট আছে। সেই টেক্সট থেকে আপনারা জানেন মুজতবা আলী সম্প্রতি খুব আলোচিত হচ্ছে। কেন জানি মুজতবা আলীকে বর্তমান সময়টা অনেকে পছন্দ করছেন। তাই মুজতবা আলীকেও আমি 5 স্টার দিয়ে দিতে চাই বর্তমানে। হুমায়ুন কবির, নূর মোহাম্মদ বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক হচ্ছে 5 আর শামসুন্নাহার মাহমুদ বিষ্ণুদে। আর বাকি সবাই যারা আছে অত বেশি গুরুত্ব বহন করছে না। হুম। তাহলে এইভাবে লেকচার গুলা কিসের বেসিসে সাজিয়েছি? এগুলা বেশিরভাগ হচ্ছে ইয়ের বেসিস। আপনার কি যেন সাল, মানে সিনিয়র আর জুনিয়রিটি মেইনটেইন করে সাহিত্যে এটা রাখা হয়েছে। আবু জাফর শামসুদ্দিন উনার কিছু লেখাটেখি আছে, অত বেশি নাই। একজন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামালকে বর্তমানে ইন্টারমিডিয়েট থেকে বেগম সুফিয়া কামাল ধীরে কিন্তু সরে যাচ্ছেন। শুধু তাহারই পরে মনে আছে, আর কোথাও নাই। তাই তার গুরুত্ব একটু হ্রাস পেয়েছে। অদ্বৈত মূল্যবান আহসান হাবীব। তিনি ইসলামী ভাবধারার কবি এবং কি যেন এ এ উনি ইসলামী ভাবধারার কবি হওয়ার কারণে বর্তমান সময়ে উনার গুরুত্ব বেড়ে গিয়েছে। ইসলামী ভাবধারার কবি, উনার গুরুত্ব বেড়ে গিয়েছে। উনি হচ্ছেন 4 স্টার পাবেন। শওকত ওসমানের গুরুত্ব আগের চাইতে কমেছে। শওকত ওসমান আগে 5 স্টার ছিল, শওকত ওসমানের গুরুত্ব কমেছে। তারপরও ইউনিভার্সিটির মোটামুটি সব টিচাররাই শওকত ওসমান সম্পর্কে ভালো জানেন। শওকত ওসমান সম্পর্কে যেহেতু ভালো জানেন, আর একটা বৈশিষ্ট্য আছে ইউনিভার্সিটির স্যারদের, যে বিষয়ে ভালো জানেন সে বিষয়ে তারা প্রশ্ন করতে মজা পান। তাই তাকে আমি 4 রেখে দিয়েছি। তার গুরুত্বটা 4 আর 3 এর মাঝামাঝি চলে আসবে, একটু কমে যেতে পারেন। তো ফররুক আহমেদ বর্তমানে 5 পাবে, একদম 5 স্টার ফররুক আহমেদ আর আল মাহমুদ। এবং আমি যা বলেছিলাম আগে, আপনারা যারা আমার লেকচার শুনেছেন আমার মনে হয় আমার কথা সত্য পেয়েছেন। আমি ফররুক আহমেদ আর আল মাহমুদকে কেউ ছাড়বেনই না। সুতরাং এটা থেকেই সবচেয়ে বেশি পরীক্ষা আসছে। এটা আমার প্রচুর রেকর্ড ক্লাসেও আছে। সিকান্দার, আবু জাফর, মোহাম্মদ আব্দুল হাই, আহমদ শরীফ, নীলিমা ইব্রাহিম, সৈয়দ আলী হাসান, সৈয়দ আলিউল্লাহ, অলিউল্লাহ অলওয়েজ গুরুত্বপূর্ণ, অলওয়েজ 5 স্টার প্রাপ্ত। আর মনির চৌধুরী শহীদ বুদ্ধিজীবী ছিলেন। মনির চৌধুরী মাঝে আলোচিত হন, মাঝে হন না। আর রশিদ করিমকে আমি 2 স্টার দিতে চাই, আবু ইসাক 1 স্টার। এই হচ্ছে সাহিত্যিকরা। এইটা সময়ের ভিত্তি করে, অর্থাৎ কোন সময়ে যাদের জন্ম হয়েছে এই সময়টার উপর ভিত্তি করে। এরা সবাই ১৯০০ সালের পরেই এদের জন্ম। ১৯১০ থেকে ১৭, ১৮, ২০, ২২, ২৫ এর মধ্যে এদের জন্ম হয়েছে। এইজন্য এই সময় ধরেই এটাকে সাজানো হয়েছে। ১১ নম্বর লেকচার, হ্যাঁ, এটাও ঠিক। এদের বেশিরভাগই জন্ম হয়েছে ১৯২৫ এর পর, ১৯২৫ থেকে ১৯৪০-৪৫ পর্যন্ত। তাই আমরা এদের লেকচারটাকে ১১ নম্বর লেকচার নিয়েছি। গুরুত্বের বেসিস দেখা যাচ্ছে এখানে 2 স্টার আছে। আমি গুরুত্ব কাকে বেশি দিয়ে পড়বেন সেটাও দিয়েছি, আবুল কালাম সুকান্ত ভট্টাচার্য। এই লোকটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। কারণ অনেকটা নজরুল ক্যাটেগরির তিনি। শহীদুল্লাহ কায়সার দরকার নাই অত বেশি। তারপর 1 স্টার দিলাম। আনোয়ার পাশা 1 স্টার। মুক্তিযুদ্ধের কিছু বই তাদের থেকে আসে, তাই জাহানারা ইমাম 1 স্টার। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন আপনি মুক্তিযুদ্ধের সাহিত্য পড়বেন, মুক্তিযুদ্ধের সাহিত্যটা আসলে কেমন আসবে এটা একটু বোঝা কঠিন। তবে যিনি বর্তমানে কিছুটা দায়িত্বপ্রাপ্ত বা প্রশ্ন-টশ্ন করেন বলে ধারণা করছি, তিনি কিন্তু অনেকটা জাতীয়তাবাদী মনা, মানে বিএনপি মনা। সেই হিসাবে মুক্তিযুদ্ধের সাহিত্য এখনো প্রশ্ন আসবে, এটা বিশ্বাস রাখি। যদি জামাত মনা হতেন তাহলে হয়তোবা ভাবতাম যে আসবেন না। কিন্তু যেহেতু বিএনপি ক্ষমতায় আছে তাই মুক্তিযুদ্ধের প্রশ্ন এখন আসতে পারে। একটু মাথায় রাখতে হবে, পড়তে হবে।
হ্যাঁ, এবং শামসুর রহমানকে আমি অবাক হয়েছি রিসেন্ট শামসুর রহমানকে নিয়ে প্রশ্ন করেছেন। শামসুর রহমান নাকি আওয়ামী লীগ করেন। এরকম একটা ইয়ে আছে। উনার বিরুদ্ধে সমালোচনা আছে। তারপর উনারে নিয়ে প্রশ্ন করেছেন। এর মানে মুক্তিযুদ্ধের প্রশ্ন কি থাকবেই। আরেকটা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি শামসুর রহমান যেহেতু উনাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই হচ্ছে আবার অনেকে আবার আমার বিরুদ্ধেই রাজনৈতিক কথা বলেছে সে অভিযোগ করেন না। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোন কিছুই রাজনীতির বাহিরে নয়। আপনাদের বুঝার সুবিধার্থে একদম খোলাসা করে বলে দিলাম। কেন শামসুর রহমানকে আমরা এখনো পড়বো? কারণ রিসেন্টলি শামসুর রহমানকে নিয়ে প্রশ্ন করেছেন। অর্থাৎ যিনি দায়িত্ব পাচ্ছেন বা পেয়েছেন তার শামসুর রহমান সম্পর্কে আগ্রহ আছে। এটা বুঝে নিতে হবে। সাইদ আহমেদ অত বেশি নয়। শরফুদ্দিন, আলাউদ্দিন আল আজাদ দরকার নাই। হাসান হাফিজুর রহমানকে আমি 2 দিতে চাই। 2 স্টার হাসান হাফিজুল, আব্দুল গাফফার চৌধুরী। উনার তো সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। বাদ আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহকে ইন্টারমিডিয়েটে এখনো টুকটাক পড়া হয় আবু জাফর ওবায়দুল্লাহকে। তো সেই হিসেবে আবু জাফর ওবায়দুল্লাহকে আমি 2 স্টার দিতে চাই। সুনীল গঙ্গোপাধ্যায়, জহির রায়হান সম্প্রতি খুব আলোচিত একটি ক্যারেক্টার হয়েছেন। তাই তাকে আমি 2 স্টার দিতে চাই। মমতাজ উদ্দিন 1 স্টার, রাবেয়া আর কোন স্টারই দিলাম না। এদেরকে একটু বেশি, বেশি পড়বেন। তাহলে প্রিলি রিটেন ২ টাই। এবং প্রিলি রিটেন এ কোনটা পড়বেন? বিখ্যাত সাহিত্যকর্মগুলো। অখ্যাত সাহিত্যকর্ম পড়ে কোন লাভ নেই। আমাদের শুধু বিখ্যাত সাহিত্যকর্মগুলো পড়তে হবে সেটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সাহিত্যে আমরা দেখলাম অনেকগুলা লেকচার আছে। প্রায় ১৪ টার মতো লেকচার আমাদের এখানে কি আছে, ঠিক না? তাহলে দেখি সেলিনা হোসেন, সৈয়দ কততম লেকচারে আমরা গেলাম? সেটা হচ্ছে ১১ নাম্বার লেকচারে আমরা ছিলাম। এখন ১২ নাম্বার সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হককে আগে গুরুত্ব ছিল 5 স্টার আগের সরকারি আমলে। বর্তমানে তার গুরুত্ব কমে যাবে। সেটাকে আমি 1 বা 2 তে রাখতে চাই। 1 ই রাখতে চাই। এর বেশি দিতে চাই না। আল মাহমুদ 5 স্টার। এই সবটুকুই সময় ধরে রচিত হয়েছে। এদের সকলের জন্ম ১৯৩০ এর পর। রাজিয়া খান, শওকত আলীকে আমি 3 স্টার দিতে চাই। ডক্টর আনিসুজ্জামান, হাসান আইজুল হক, উনাকে 2 স্টার। মোয়াজ্জেম শাহ মাহমুদুল হক, আব্দুল্লাহ আল মামুন 1 স্টার। অনেক ভালো মানের নাট্যকার তিনি। শহীদ কাট্টি আখতারুজ্জামান ইলিয়াস অলওয়েজ 5 স্টার। কারণ উনার কোন রাজনৈতিক ফ্লেভার নাই। মুক্তিযুদ্ধপন্থী, গণঅভ্যুত্থানপন্থী অনেক লেখা আখতারুজ্জামান ইলিয়াসের, তাই। আব্দুল মান্নান সৈয়দ, আহমদ ছফা। আহমদ ছফা আলোচিত আছেন, কিছুটা সমালোচিত আছেন। 2 দিলাম। হুমায়ুন আজাদকে আমি দিতে চাই না। তারপর হচ্ছে আচ্ছা আমি রেখে দিলাম। হুমায়ুন আজাদ সম্পর্কে কোনো প্রশ্ন আসার কথা না। তারপরে এত বড় একজন মেধাবী মানুষ 1 দিয়েই তাকে শেষ করে দিলাম। সেলিনা হোসেন না। এদের মধ্যে সেলিনা হোসেন আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী উনি বান্ধবী ছিলেন। সুতরাং উনার সম্পর্কে প্রশ্ন আসার কথা না। তাই আমি এখান থেকে সরিয়ে দিলাম। হুমায়ূন আহমেদকে নিয়ে আবার বর্তমান সময়ে একটু টুকটাক আলোচনা দেখা যাচ্ছে। তাই আমি তাকে 4 দিলাম। কারণ হুমায়ূন আহমেদকে আবার অনেকে হিংসা করেন ইউনিভার্সিটি টিচাররা। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার কারণে তাকে হিংসা করেন। তাই তাকে ১ কমিয়ে দিলাম। না হয় আমি তাকে 5 ই দিতাম। মামুনুর রশিদ, সেলিম আল দীন 3 দিয়ে পড়বেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আনিসুল হক। বিখ্যাত পত্রিকা এবং সম্পাদক, এটা অলওয়েজ ইম্পোর্টেন্ট। এটা 5 প্রিলি রিটেন ২ ক্ষেত্রে ইম্পোর্টেন্ট। বিখ্যাত চরিত্র, এটা অলওয়েজ 5 কারণ বিখ্যাত চরিত্র বললে বিখ্যাত উপন্যাস-টুপন্যাস ইত্যাদি পড়া যায়। এইটা হচ্ছে একটা 5। তাহলে এখানে কিন্তু 5 আছে। এখানে 5 থাকার ফলে আমি এটাকে 2 স্টার থেকে বাড়িয়ে আস্তে এটাকে 3 স্টার করে দিলাম। দেশভিত্তিক রচনা, সমগ্র ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, এইগুলাকে সব আমরা এই লেকচারটাকে আমরা এখন 3 এর মানে নামিয়ে আনবো। এগুলা এখন একটু গুরুত্ব কম পাবে। এটাকেও 3। দেশভাগের ভাষা আন্দোলন রচনা, মুক্তিযুদ্ধ দিলাম 3। সাহিত্যিকদের উক্তি। এটা পড়বেন। কারণ এটা পড়লে বাংলা সাহিত্যের একটু রস পাওয়া যায় ভালো। এবং এটা পড়লে সাহিত্যের অন্যান্য গভীরতা জানা যায়। অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট উক্তি প্রমাণ করবে এমন না। অন্য জায়গায় এই সাহিত্যের উক্তি কোন গ্রন্থ থেকে, কোন লেখক এই সম্পর্কে একটু ভালো শেখা যায়। সাহিত্যে যা কিছু প্রথম এটা অলওয়েজ পড়বেন। এটাকে আমি 5 দিব। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ, জনপ্রিয় গান-টান, কিছু গান-টান বর্তমানে আসে, গানটাকে আমি 2 দিব। এই হচ্ছে আমাদের এই লেকচারের বিষয়বস্তু। 14 নাম্বার লেকচারের বিষয়বস্তু। এখন দেখুন আমাদের কিছু লিখিত ইনটেনসিভ ক্লাসের রেকর্ড আছে। এটা শুধুমাত্র রিটেন এর জন্য ডেডিকেটেড। যারা রিটেন এর আমরা জানি যে অত বেশি সময় পায় না। কিন্তু আগ্রহী মানুষ আছেন। অলরেডি অ্যাডভান্স স্টুডেন্ট আছেন। তাদের জন্য আমরা ইতিমধ্যে কিছু রেকর্ড করে দিয়ে ফেলেছি। ভাব সম্প্রসারণ ভালো করা যায় সেটার রেকর্ড আছে। গ্রন্থ সমালোচনা কিভাবে লিখবেন সেটার রেকর্ড আছে। পত্র প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কাল্পনিক সংলাপ কিভাবে লিখতে হয় এই সবগুলোর একটা রেকর্ড ভিডিও আছে। সারমর্ম সারাংশ লেখার কৌশল এবং সেখানে ভালো নাম্বার পাওয়ার যে শর্তসমূহ সে বিষয়ে কিন্তু একটা রেকর্ড আছে। ঠিক আছে? এটা হচ্ছে সবটুকুই কি ডেডিকেটেড, রিটেন ডেডিকেটেড। এখানে অনেকগুলা রেকর্ড আছে। সুতরাং এই রেকর্ড ক্লাসগুলো আপনারা ঢুকে করে নিবেন। ইনশাআল্লাহ এটাও কিন্তু রিটেন ডেডিকেটেড। ঠিক আছে? অলরেডি হচ্ছে আপনার এখানে রেকর্ড করা হয়েছে। আমি নিজেই রেকর্ড করেছি। রচনা লেখার কৌশল সেটাও আমাদের এখানে আলোচনা আছে।
তাহলে এই আমরা শেষ করলাম। তাহলে আমরা বোধহয় বুঝতে পারলাম কিভাবে আমাদের এই কোর্সটাকে সাজানো হয়েছে, কখনো সময়ের বিচারে, কখনো গুরুত্বের বিচারে, কখনো আবার 2 ঘন্টা ক্লাস ম্যানেজমেন্টের জন্য বড় সাহিত্যিক এবং তুলনামূলক বড় নয় এরকম সাহিত্যিক মিলিয়ে ঝিলিয়ে ইত্যাদি। তো ঠিক আছে, এই নির্দেশনামূলক ক্লাসটি আপনারা করে নেবেন যাতে সহজে ভালো করতে পারেন। আল্লাহ হাফেজ।